ফুলে সজ্জিত স্টেজে বসে আছি গালে হাত দিয়ে, চোখ দিয়ে বয়ে চলেছে অঝরে বন্যা। একটু আগেই গালে পড়েছে কড়া একটা থাপ্পড়। চোখের সামনে শেরওয়ানি পরনে আমার হবু বরটা মাটিতে পড়ে কাতরাচ্ছে। কাতরাবেই বা না কেন? হাতে পরপর দুটি গুলি পড়েছে, রক্তে ভেসে যাচ্ছে স্টেজের নিচ তালা। মা বাবা আর সেখানে উপস্থিত যত আত্মীয় স্বজন ছিল, সবার মাথায় বন্দুক তাক করা। সবাই ভয়ে থরথর করে কাঁপছে, আর সবার চোখেই কান্নার ঢল নেমেছে। কান্না করবে না? কিভাবে কত স্বপ্ন দেখেছিল ওরা আমার বিয়েটা নিয়ে, কত আয়োজন করেছিল। কখনো কেউ হয়তো ভাবেইনি এরকম কিছু একটা ঘটবে। সবাই কত আনন্দ করেছিল। অবশ্য আমি লোক দেখানো আনন্দ করেছিলাম, বিয়েটা আমিও করতে চাইছিলাম না। বিয়ে করতে না চাওয়ার উপযুক্ত কারণ অন্য সময় অন্যটা থাকলেও আজকের কারণটা আমার জানা ছিল না। কেন যেন মনের কোণটায় কিছুটা খালি খালি অনুভব হচ্ছিল। জানি না জিনিসটা কি, মনের সব টান এক সাইডে করে বিয়ের সাজে বসেছিলাম স্টেজে। তখনই ঘটনাটা ঘটলো। সামনে বসে থাকা কাজী সাহেব কাপা কাপা কণ্ঠে তোতলাতে তোতলাতে বলছেন, বল মা, কবুল। ইনি হয়তো প্রথম কাজী যিনি এই নাজেহাল পরিস্থিতিতেও বিয়ে পড়াচ্ছে। কাজীর বাম হাতের যে বসিয়ে দেওয়া হয়েছে একটা ধারালো ছুরি। প্রাণের ভয়ে ডান হাতে বিয়ের সমস্ত কাজ করছেন উনি। এদিকে কবুল বলার কোনো আগ্রহ নেই আমার, কিন্তু না বলেও তো আমি কোনো পার পাবো না। পাশে বসে থাকা লোকটা আমি পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা করলেও আজ না চাওয়া সত্ত্বেও কবুল বলে এরই বউ হতে হবে। তবে মনে বেঁধে নিয়েছি, কখনো এই নরপশুকে ভালোবাসবো না আমি। কখনো বাসিনি, আর বাসবেও না। এই লোকটা যে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আমি একে শুধু ঘৃণা করি, আর সারা জীবন করব। কখনো নিজের স্বামী মানব না একে আমি, কখনো না। টাকার জোরে হয়তো এই লোকটা পৃথিবী কিনে নিতে পারে, যা চাই তাই করতে পারে। তবে এই লোকটা টাকা দিয়ে কখনো আমার মন কিনতে পারবে না, কখনোই না। হঠাৎ আমার এইসব চিন্তার ব্যাঘাত ঘটলো লোকটার ধমকে। কি, কবুল বলবে নাকি একটা লাশ ফেলবো চোখের সামনে? তোমার তো আবার সোজা কথা কানে যায় না। ভাবছি তোমার প্রিয় জেবিন আপুর লাশটাই আগে ফেলি, তখন হয়তো তোমার মাথায় ঢুকবে যে তুমি বিয়ে না করলে আমি কি কি করতে পারি। লোকটার কথায় আর দেরি করলাম না। ধড়পড়িয়ে কাপা কাপা কণ্ঠে পর পর 3বার কবুল বলে দিলাম। কারণ আমার জানা আছে লোকটা যা বলে তাই দেখাতে সামর্থ্য। আমি কবুল বলার আগেই কাজী সাহেব লোকটাকে কবুল বলালেন। পরপর 3বার কবুল বলল, না থেমে। বিয়ে করার জন্য এত তাড়াহুড়ো আর বর আমি এর আগে কখনো দেখিনি। তারপর কাজী সাহেব বিয়ের কাগজ এগিয়ে দিলে ঝটপট সাইন করলো বজ্জাতটা। তারপর আমার দিকে এগিয়ে দিল পেপারসগুলো। আমারও আর কি করার আছে, মনে জমে থাকা অসীম ভয়। লোকটার জন্য ঘৃণা আর অসহায়ত্ব নিয়ে সাইন করে দিলাম। ব্যাস, হয়ে গেলাম এই বজ্জাতটার বউ। সাথে সাথে বজ্জাতটা আমায় কোলে করে গাড়ির দিকে হাঁটা শুরু করলো। আমিও আর নড়াচড়া করলাম না, কারণ এইসব জোর জবরদস্তি আমার জন্য নতুন না। এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি আমি। এখন নড়াচড়া করেও যে আমার কোনো ফায়দা নেই তা আমার ভালোই জানা আছে, তাই আর তা করতে চাইছি না। এই লোকটা যে একটা উন্মাদ পাগল তা মাথায় আসবে, তাই করবে। কে কি ভাববে ওকে নিয়ে, কে কি বলছে, ওর কিছুই যায় আসে না। ও ওটাই করে যা ওর মন চায়। আর ওকে দমানোর ক্ষমতা এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারোরই নেই। আর আল্লাহই একদিন এর বিচার করবে। অভিশাপ দিয়ে দিলাম আমি, ভালো হবে না বজ্জাতটার। আমাকে কোলে নিয়ে বজ্জাতটা বসিয়ে দিল গাড়িতে। অপার পাশ দিয়ে এসে নিজেও বসে গেল আর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। গাড়ির জানালা দিয়ে দেখতে লাগলাম প্রিয় মানুষগুলোকে। আর না জানি কখনো এদের দেখতে পাবো। লোকটা কখনো এদের কাছে আসতে দিবে কিনা জানি না। কখনো যদি মনে রহম হয় তবে হয়তো এদের একটু দেখা দিতে পারে, কিন্তু রহম নামক জিনিসের সাথে এর কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। একবার যখন আমার দখল পেয়ে গেছে, সেই দখল আর ছাড়বে না কভু। আমি জানি মুক্ত খাঁচার পাখি আমি এভাবে যে শিকারীর খাঁচায় আটকা পড়ব কে জানতো।
আমরা গাড়িতে উঠতেই বন্দুক তাক করা কালো পোশাকধারী লোকগুলো নিজেদের গাড়িতে উঠে পড়ল, আর আমার স্বজনেরা চোখে নোনা জল নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওদের যে কিছুই করার নেই। বাবা মা ভাই বোনেরা অনেক কাঁদছেন। এক পাশে দাঁড়িয়ে কাঁদছে শিমলা, সূচনা আর মুন্নি। আমার 3 খালার 3 মেয়ে। এই 3টা শাকচুন্নি এই জন্য কাঁদছে না যে আমার বিয়ে এই লোকটার সাথে হয়েছে, কারণ ওদের বরাবরই দুলাভাই হিসাবে একেই পছন্দ ছিল। আমার যতটুকু মনে হচ্ছে ওরা কাছে এত সুন্দর করে পার্লার থেকে মেকআপ করে এসেও ভালো করে কয়েকটা ছবি ওঠাতে পারেনি বিয়েটা এইভাবে হওয়ায়। তাছাড়া আরো খালাতো মামাতো ভাই বোনেরাও কাছে। হঠাৎ চোখ পড়লো আমার জেবিন আপির ওপর, যে কিনা সব নষ্টের গোড়া। সেদিন যদি এই শাকচুন্নির কথাই উস্কানি পেয়ে ঢাকায় না যেতাম, তবে হয়তো এইসব হতোই না। আমার জীবনটা আলাদা হতো আজকে। ওদের দিকে তাকাতে তাকাতে দেখলাম ওরা চক্ষু সীমার বাইরে চলে গেল। আসলে ওরা যায়নি, আমাকেই এই গাড়িতে করে নিয়ে যাচ্ছে ওদের থেকে অনেক অনেক দূরে। চোখ ফেটে বয়ে পড়েছে জল। আমি আবারও আস্তে করে কান্না করতে পারি। মা কান্না, আর আসলে সাউন্ড করেই কাঁদি। সাথে কান্নার সাথে ফোপানোটা আগেই চলে আসে আমার। সবাই বলে কান্না করলে নাকি আমার নাক মুখ একদম লাল হয়ে যায়, তখন নাকি আমাকে দেখতে অনেক মায়াবী লাগে। কান্নার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে লোকটা আমার চোখের জল মুছিয়ে দিল, সাথে টিস্যু দিয়ে নাকটাও। কতটা খবিশ হলে মানুষ এমনটা করে আপনারাই বলুন তো। টিস্যু আমাকে দিলেই তো পারতো, আমি মুছে নিতাম। এমন কি আর মনে মনে খচ্চর ডাকি? আর সামনে তো বলার সাহস নেই। খচ্চরটা আমার ভাবনায় আর কান্নায় দুটোতেই ছেদ ঘটিয়ে আমার কানের একদম কাছে এসে বলল, কি কোহিনূর, বলেছিলাম না এভাবে কান্না না করতে? তুমি কান্না করলে যে তোমায় আরো বেশি মায়াবিনী লাগে। ইচ্ছে করে তোমার টমেটোর মতো লাল গালগুলো কামড়ে খেয়ে নেই। উদ্ভট কথাটা বলে খচ্চরটা বাঁকা হেসে আমার গালে আলতো চুমু এঁকে দিল। আমি ঘৃণার সাথে ভয় আর শিহরণে চোখটা বন্ধ করে নিলাম। চোখ খুললাম আবারও লোকটার উল্টোপাল্টা কথায়। কোহিনূর, তুমি তো জানো আমি তোমাকে আঘাত করতে চাই না। তোমার আঘাত করার আগে যে আমার মনে আঘাত লাগে, কিন্তু কি করব, তুমি আমায় না রাগিয়ে পারো না। আর তুমি তো জানো আমার রাগের কোনো কন্ট্রোল নেই। দেখো না কিভাবে তোমার গালে আঘাত বসালাম। দাঁড়াও, এক্ষুনি ঔষধ লাগিয়ে দিচ্ছি। কথাটা বলে লোকটা ঔষধ লাগাতে শুরু করলো আমার গালে। আমি তো মোমের পুতুল, কি আর করার আছে। ডিজাইনার সাহেব যে ডিজাইন করেছেন সেই ডিজাইন অনুযায়ী বসে আছি, আর চোখে ড্রাইভারের দিকে তাকাচ্ছি, কারণ বেটায় এইসব রোমান্টিক সিন দেখে মুচকি মুচকি হাসছে। আর আমি বেশি তাকালাম না ওই দিকে। প্রথমত লজ্জায়, আর দ্বিতীয়ত বজ্জাতটা দেখতে পেলে ড্রাইভারের ডও থাকবে না। বজ্জাতটার আর কি লজ্জা শরম বলতে তো কিছুই নেই। যেখানে সেখানে যা ইচ্ছা তাই করে। নিজের ইচ্ছে করে মারলো, আবার এখন নিজেই ঔষধ লাগাচ্ছে। একে পাগল বলবো না তো কি বলবো? ইচ্ছে তো করছে কিছু একটা দিয়ে ওর কল্লাটা ফালাইয়া দেই, কিন্তু কি আর করার আছে আমার মতো এই ছোট্ট প্রাণের। শুধু ঔষধ লাগানো শেষ হলে বজ্জাতটা টান দিয়েই আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে সিটে হেলান দিল আর বলল, নড়াচড়া করো না কোহিনূর, তোমায় বুকে নিয়ে যে আরামে একটা ঘুম দিব। রাস্তা যে এখনো অনেক বাকি, আরামসে একটা ঘুম দেওয়াই যাবে। তোমার জন্য যে কাল সারা রাত ঘুমাইনি আমি, তাই এখন ঘুমাবো। আর যদি আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছ, তবে কিন্তু তোমায় জানানোই আছে আমি কি করব। আশা করি আমার লক্ষ্মী বউটা এই মুহূর্তে আমায় আর রাগাবে না। ওকে, তবে ঘুমাই সুইটহার্ট। কথাটা বলেই লোকটা আমায় নিজের বুকের সাথে চেপে ধরে ঘুমানোতে ব্যস্ত হয়ে পড়ল। একটা মানুষ এই মুহূর্তে মাঝে এত রূপ পাল্টাতে পারে এর মতো আমি আর পৃথিবীতে একটাও দেখিনি। হয়তো পিস একটাই, যা খোদা আমার কপালে রাখলেন। এর ধমকি ভরা ভালো কথায় নড়াচড়া করার সাহস পাচ্ছি না। তবে আমি যে নড়াচড়া না করেও থাকতে পারি না। এইদিকে পড়ে আসি ভারী কাপড় চোপড়, ভারী গহনাগাটি। সব থেকে বেশি রাগ হচ্ছে আমার
ওই পার্লারের মহিলাটার ওপর। ওয়াটারপ্রুফ মেকআপ বলে এমন মেকআপ করেছে যে কান্নার কও আসতে চাচ্ছে না, লেপ্টে পড়ে যাচ্ছে একেবারে সব। না দেখলেও ঠিক আন্দাজ করতে পারছি। আমিও কম না, বিয়েটা ঠিকই করতে চাইছিলাম না, তবে সাজগোজের কোনো কমতি রাখতে চাইনি। রাখবই বা কেন, জীবনে একবার মাত্র বিয়ে করব, তবে সুন্দর করে সেজেই করব, তাই না? দ্বিতীয় বা তৃতীয় বিয়ে হলে তো ওগুলোকে শুনেছি বিয়ে বলে না, নিকা বলে। আর নিকাগুলো করাই বা এত ধুমধাম হয়, তাই এত সাজ আর কি। কিন্তু কার জানা ছিল বিয়েটা এইভাবে হবে? একটা ছবিও উঠাতে পারেনি ভালো করে। এইদিকে এইসব ভাবনা আমার শেষ হতে হতে হঠাৎ দেখলাম রাত হয়ে এসেছে। অজানা এক গন্তব্যের দিকে গাড়ি ছুটছে আমাদের। উল্লুকটা ঘুমিয়ে গেলেও ঠাই শক্ত করে ধরিয়ে রেখেছে আমাকে। মহা ভারী শক্ত পেশি বহুল ওর হাতের চিপা থেকে নিজে নিজে বের হবার ক্ষমতা আমার নেই। তাই পড়ে রইলাম এভাবেই জানালার দিকে তাকিয়ে। বাইরে রাতের অন্ধকারে রাস্তার পাশের গাছগুলো যেন দৌড়াচ্ছে। এই রাস্তাটা অনেক ভালো লাগছে আমার। ইচ্ছে করছে না এই মানুষটার সাথে কোথাও যেতে। এই রাস্তাতেই মিশে যেতে ইচ্ছে করছে আজ। রাস্তাটার দিকে তাকাতে তাকাতে ঝাঁপ দিলাম অতীতে। আজ থেকে প্রায় 1 মাস আগে আমার এই লোকের সাথে পরিচয়। এই 1 মাস থেকে 3-4 দিন কম হবে আর কি। প্রায় 1 মাস আগে ঘর থেকে হনহন করে বেরিয়ে যাচ্ছে শিশির। একটু আগেই রুমের সবকিছু ভাঙচুর করলো, এবার হনহন করে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। রুশানা খান পেছনে ডাকতে গিয়েও ডাকলেন না। সাহেলা খান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর যাওয়ার পানে। ওনার কাঁধে হাত রেখে ভোর বলল, কষ্ট পেও না দাদু, তুমি তো জানো ভাই ও কেমন। ও না হয় বাবাকে সহ্য করতে পারে না, কিন্তু বাবাও তো কম যান না। কথায় কথায় ওকে টেনে আনার কি আছে? সাহেলা খান কিছু বললেন না। সুদীর্ঘ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে স্থান ত্যাগ করে নিজের রুমের দিকে প্রস্থান করলেন। শিশির গাড়ির দৌড়ে চলে গেল একটা পাবে, আর সেখানেই ঢুকেই পরপর ড্রিঙ্ক করতে শুরু করলো। একটা সময় হাত থেকে একটা মদের বোতল ছুঁড়ে ফেললো আর হিংস্র স্বরে বলল, আই হেট ইউ মম, আই হেট ইউ ড্যাড, আই হেট ইউ এভরিওয়ান। তারপর একটা মদের বোতল গায়ের চুমুক দিয়ে ওটা পান করা শুরু করলো। চোখগুলো মরিচের ন্যায় লাল আকার ধারণ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে ওর ভেতর জমে আছে অসংখ্য রাগ, অভিমান, কষ্ট। না জানি এসবের কখনো কোনো সমাপ্তি ঘটবে কিনা। আমার মা বাবা আদর করে নাম রেখেছেন আরোহী চৌধুরী নূর। আমার এই চৌধুরী নামটা মোটেও ভালো লাগে না, তাই নিজেকে আরোহী নূর হিসাবেই পরিচয় দেই। সবাই আমাকে আরু বলেই ডাকে। আমি সিলেট বিভাগের একটা ছোট্ট উপজেলায় থাকি। আমি জন্ম থেকেই পাক্কা সিলেটি, তবে যেহেতু গল্প তাই শুদ্ধ ভাষায় বলি। আপনারা নয়তো বুঝবেন না। আমি বাবা মায়ের তৃতীয় এবং শেষ সন্তান। আমার একটা বোন আছে আর একটা বড় ভাই আছে। ওরা দুজনেই বিয়ে শাদী হয়ে এক বাচ্চার বাবা মা। আমার বাবা তাহের চৌধুরী, মা সালমা চৌধুরী, ভাই রাজু চৌধুরী, বোন তাসলিমা চৌধুরী। আর আমাকে তো আপনারা চেনেনই। আর আমার গুরু ঠাকুর মানে আমার জেবি নাপি, আমার ফেভারিট আপি। জেবি নাপি হলো আমার বড় চাচার একমাত্র মেয়ে। 4 ভাইয়ের 1 বোন। ও 2 বছর আগে প্রেম করে পালিয়ে গিয়েছিল, পরিবার মানেনি বলে। অবশ্য এখন পরিবার মেনে নিয়েছে। ওর স্বামী অনাথ, ঢাকার একটা ছোট কোম্পানিতে চাকরি করে। দুজনই ঢাকায় থাকে। আপি ভার্সিটিতে পড়ে অনার্স সেকেন্ড ইয়ারে, আর আমায় বারবার ফন্দি দেয় ইন্টার পরীক্ষা দিয়ে নাকি ওরা ওখানে চলে যেতে। একসাথে নাকি দুজন পড়ালেখা করব সেথায়। আমার আর কি হয়ে গেল, অনেক আগে থেকেই শখ ভার্সিটিতে পড়লে ঢাকার কোনো একটা ভার্সিটিতে পড়ব, মুক্ত বিহঙ্গে উড়ব, কেউ ধরে রাখতে পারবে না আমায়। ডিসেম্বরের 21 তারিখ এসএসসির ঘাট পেরোলাম, মানে পরীক্ষা দিয়েছি। কমার্সের ছাত্রী ছিলাম, পড়ালেখায় অনেক ভালো হলেও ঢাকায় আসার ফন্দি তো আমার স্বাধীনতার জন্য। মা বাবা কেউ মানতে চায়নি। ছোট মেয়ে তো অনেক আদরের, আমাকে চোখের আড়ালও করতে চায় না কভু। আমায় নিয়ে সব সময় সবার টেনশন 4 চামচে এক্সট্রা থাকে।
অনেক কেঁদে কুটে জেবিন আপুকে দিয়ে বলিয়ে সবাইকে রাজি করিয়ে অবশেষে 21 তারিখ সন্ধ্যাবেলায় বেরোলাম ঢাকার উদ্দেশ্যে। কয়েক মাস কোচিং করে ভর্তি পরীক্ষা দিয়ে ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার আশা করে এসেছি। ট্রেন জার্নি করে পরের দিন সকালে পৌঁছালাম ঢাকায়। সেদিন আমার নাচটা কে দেখে? আমি জার্নি করে এসে পড়ে পড়ে ঘুমাই। সেই জায়গায় আমি সারা ঘরে হই হুল্লোড় করে বেরিয়েছি সারাদিন। মা বলে কোনো জিনিস নিয়ে বেশি হই হুল্লোড় করতে নেই, যে জিনিস নাকি নজর লাগে। কিন্তু সে কে শোনে কার কথা? আমি তো আমি কখনো কারোর কথাই শুনি না, যা মন চাই তাই করি। কারোর হাতে আসার মেয়ে আমি নই, আমি তো মুক্ত পাখি। আর আজ তো একদম স্বাধীন। এখন কে আমায় আটকায়? আমার বেস্ট ফ্রেন্ড কণিকাও ঢাকায় এসেছে। ও এখানে ওর মামার বাসায় থেকে বাকি পড়া চালাবে। আসলে আমরা দুজন একসাথে পাড়ার প্ল্যান করেই এসেছিলাম। যাকগে, কণিকা আমার আসার পরের দিন এলো এখানে, তাই জেদ করা শুরু করলাম ওর সাথে দেখা করব, ওর মামার বাসায় যাব বলে, ওকে নিয়ে অনেক ঘুরবো বলেও। আপি তো এক কথায় মানা করলো, নতুন শহরে এসেছি, উনি আর দুলাভাই ছাড়া কারোর সাথেই বেরোনো যাবে না। আর আজকে দুলাভাইয়ের অনেক কাজ, আর উনি তো মহারানী, উনি জার্নি করে এসেছেন, তাই ওনার ক্লান্তি কয় মাসে ফুরাবে তা উনিই ভালো জানে। আস আজ তো একটা অলস খাতাস, বেরোতে দিল না, বরং 28টি কথা শুনিয়ে দিল, রুমে ঢুকিয়ে তালা মেরে দিল। কই এসেছিলাম মুক্ত বিহঙ্গের মতো ঘুরবো, কিন্তু শাকচুন্নিটা আশা দেখিয়ে এনে সব আশাতে জল ঢাললো। এখন তো মনে হচ্ছে গণ্ডিটা আমাকেই নিজের ঘরেই কাজ করতে হবে। আমি যে কাজকর্মে বড়ই নিপুণ, এই একটা কাজের গুণ আছে বটে আমার। তারপর রুমে অনেক পায়চারি করে মাথায় দুষ্টু বুদ্ধি চাপালাম। আমাকে নাকি বন্দি রাখবে। মুক্ত পাখিকে কি কখনো বন্দি রাখা অবস্থায় রাখে? রুমের ছোট বারান্দা দিয়ে শাড়ি ঝুলিয়ে অনেক কষ্টে নিচে নেমে এলাম। বাড়িটা দোতলা, তাই বেশি কষ্ট হলো না। হাহা। তারপর কণিকাকে ফোন করে আনিয়ে নিলাম, ওকে নিয়ে কত ঘোরাঘুরি শুরু করলাম। তারপর ওর মামার বাসায় গেলাম, ওখানে যা আড্ডা দিতে শুরু করলাম তা শুধু আমি জানি। আমি আবার বরাবরই মিশুক, মানুষ দেখলে কথা না বলে পারিই না। এদের সাথে প্রথম দেখায় এমন ভাব করলাম যেন এরা আমার জনম জনমের পরিচিত। এইদিকে ভাব জমাতে গিয়ে আমার খেয়ালই রইল না যে সারাদিন ধরে আমি বাসায় নেই, সন্ধ্যায় হয়ে এসেছে। এদিকে ফোনেও কোনো ফোন না আসায় আমি আর কোনো দিকে খেয়াল করি নাই। এরাও আসতো জোকার পেয়ে এনজয় করছে। কই কেউ কিছু খেয়াল করবে না তো? হঠাৎই কণিকা বলল, এই আরো বাসায় যাবি না? সন্ধ্যা হয়ে এলো তো। ওর কথায় ধ্যান ভাঙল আমার। ফোনের দিকে তাকিয়ে ওটা চেক করে বুঝতে পারলাম চার্জ না থাকায় সে কবেই বন্ধ হয়ে গেছে, তাই কোনো ফোন আসছিল না। এইদিকে সবাই হয়তো এত সময়ে আমার জন্য টেনশনে মরা মরা অবস্থায় আছে। তাই আর দেরি না করে বেরোনোর কথা মাথায় আনলাম। কাউকে ভয়ে আর কারোর ফোন থেকে ফোন করতে যাইনি, না হলে ফোনে জেবি না পেয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। ভাবলাম সামনাসামনি যাই, তখন না হয় 14 গোষ্ঠী উদ্ধার করে নেবে। বেরিয়ে গেলাম। কণিকা আর ওর মামার পরিবার অনেকে জেদ করলো ওদের কাউকে সাথে নিয়ে আসতে, যেহেতু সন্ধ্যা হয়েই এসেছে। এত বড় শহর একা কি করে যাব? আর আপনারা তো আমায় জানেনই, মুক্ত পাখি, যা করি স্বাধীনভাবে করতে চাই। তাই আর ওদের কারোর কথাই শুনলাম না, ফুরুত করে পালিয়ে আসলাম ওখান থেকে। কিন্তু এখন অনেক ভয় করছে, অন্ধকার নেমে এসেছে। এইদিকে বৃষ্টি আসার ভাব, ফোনটাও বন্ধ। আর ওই শাকচুন্নির মামার বাসা অনেকটা নির্জন এলাকায়, রাস্তা দিয়ে একটা গাড়িও যাচ্ছে না। কি যে করি! এই বড় শহরগুলো আমার ওই ছোট্ট শহরগুলোর মতো না। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে আর কি, বড়দের কথা না মানলে যে এইরকমই হয়। হঠাৎ দেখলাম এক পাশ থেকে একটা সিএনজি আসছে, ওটাকে ইশারা করতেই ওটা থামলো। গাড়িতে একটা ড্রাইভার আর পেছনে একটা গুন্ডা মার্কা ছেলে। ওদের দেখে ভয় করলো, কিন্তু কি আর করার আছে, এইদিকে আর গাড়ি পাবো বলে মনেও হচ্ছে না, তাই আল্লাহর নামে উঠে পড়লাম। ছেলেটি থেকে অনেকটা দূরেই বসেছি আমি, বারবার কালিমা তাইবা পড়ছি আর বুকে ফু দিচ্ছি। বাসার ঠিকানা ড্রাইভারকে বললেও যখন বুঝলাম ড্রাইভার ভুল দিকে গাড়ি টানছে,
তখন সন্দেহ হলো। গাড়ি থামাতে বললেও থামালো না। আমি আবার মোটেও বোকা নই, অনেকটা জেদি হলেও বুদ্ধি মাথায় অনেক, যাকে বলে কটু বুদ্ধি। তাই তৎক্ষণাৎই গাড়ি থেকে লাফ দিব, আর আগেই ছেলেটি খপ করেই আমার হাতটা ধরে ফেললো। দুজনই শয়তানি হাসি হাসতে শুরু করলো। এদিকে শিশির, আর ও নিজেও জানে না কয়টা মেয়ের সাথে ওর রিলেশন আছে। আজ একটা তো কাল আরেকটা। ও যেন মেয়েদের কাছে একটা মৌচাক, আর মৌমাছিগুলো মেয়ে। ওর লুফে ঘায়েল হয়ে না যেয়ে পারে না, এমন কোনো সন্দেহ নেই। ওর আবার মেয়েদের নিয়ে অনেক নেশা, কারোর কাছেই টেকে না বেশিক্ষণ, তবে নিজের কাজের প্রতি অনেক সিরিয়াস। সন্ধ্যা হয়ে গেছে। আজকে কাজ কম থাকায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো পাবের উদ্দেশ্যে। আজ অনেক ড্রিঙ্ক করবে, অনেক ফুর্তি করবে, এটাই তার উদ্দেশ্য। মাঝপথে কোনো একজনকে দেখে গাড়ি থেকে নামলো শিশির। ওকে দেখে একটি অসম্ভব সুন্দরী মেয়ে মুচকি হাসলো আলতো করে। এটা একটা প্রত্যাশার হাসি। শিশির নেমে এসে ওকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন আবার কি চাও তোমার? কত ফোন করেছিলাম, ফোন ধরছিলে না কেন? দেখো শিশির, আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একটা চান্স দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আবার আমায় নিয়ে নাও তোমার জীবনে। দেখো, তুমি খুব ভালো করেই জানো এইসব প্রেম ভালোবাসায় আমি ইন্টারেস্টেড নই। আমার কাছে সবই হচ্ছে টাইম পাস। আর যেই আমার সাথে রিলেশনে আসে সবাই এটা জেনেই আসে। আর যারা আমার সাথে রিলেশনে থাকে তাদের আমি কখনোই নিজেদের লাইফে এনজয় করতে বাধা দেই না, কারণ ওদের সাথে আমার সম্পর্ক বেশি দিনের না। আমি জানি এটা। তোমার সাথেও আমি সিরিয়াস ছিলাম না, সেটা তুমি খুব ভালো করেই জানতে। এমনিতেই আমি তোমার সাথে ব্রেকআপ করে নিতাম, তারপর জানলাম তুমি অলরেডি কারোর সাথে কমিটেড হয়ে আছো। তারপর তো আর আলাদা করে ব্রেকআপের প্রশ্নই আসে না। তুমি ওকে নিয়ে হ্যাপি, আর আমিও আমার লাইফ নিয়ে হ্যাপি। বাট শিশির বেবি, আমার কথাটা শোনো। কথাটা বলেই মেয়েটা শিশিরের পাশে যাবার চেষ্টা করলো। স্টে ওয়ে, পাশে আসবে না বলে দিলাম। তুমি ভালো করেই জানো মাহি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কেউ টাচ করুক আমার তা একদমই পছন্দ না। আর আমার কথার উপর কথা বলাও আমি সহ্য করতে পারি না। আজকের পর থেকে যেন তোমায় আমি আর আমার আশেপাশে না দেখি। শিশিরের অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলা কথাগুলোতে আর কিছু বলার সাহস হলো না মাহির। শিশির গাড়িতে উঠে চলে গেল। সেই কখন থেকে দৌড়াচ্ছি আমি, তখন ছেলেটির হাতে আমার ধারালো দাঁত ফুটিয়ে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করেছিলাম আমি। শয়তানগুলো আমার পেছনে। জীবনে যেন সুন্দরী মেয়ে দেখেনি। বৃষ্টিও আর অপেক্ষা করতে পারলো না, এসেই পড়ল। আমার মতো যখন যেখানে যাওয়া গিয়েই শান্তি হবে, যাকে ভিজতে ভিজতে দৌড়াচ্ছিলাম। কাউকে আশেপাশে দেখছি না আমায় বাঁচানোর মতো। হঠাৎই সামনে থেকে একটা কারের হেডলাইটের আলো দেখতে পেলাম। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আমি, হেল্প বলে চিৎকার করে। এদিকে তৎক্ষণাৎই গাড়ি থামলো। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিটি হুট করে নিচে নেমে এলো। আমি নিজেও জানি না কেন যেন ব্যক্তিটিকে দেখে মনে অনেক সাহস পেলাম। মনে হলো এখন যেন আমার আর কিছুই হবে না। লজ্জা শরমের মাথা খেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম লোকটাকে। জানি না ক্ষণিকেই কিভাবে কারোর জন্য মনে এমন বিশ্বাস চলে এলো। আমি তো আবার সবাইকে বিশ্বাস করি না, আর ছেলে মানুষকে তো একদমই না। তবে আজ এমন কেন করলাম জানি না। হয়তো ভয়ে। লোকটার মুখ আমি অন্ধকারে ভালো করেই দেখতে না পেলেও ওর প্রতি আলাদা বিশ্বাস চলে এলো। ওকে জড়িয়ে ধরে নিজের ভয় হ্রাস করতে পারলেও অন্য কিছু তখন হ্রাস করতে পারছিলাম না। আর সেটা হলো আমার জ্ঞান। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছি আমি, তা বুঝতেই পারলাম। পিটপিটিয়ে চোখ খুলে তাকালাম আমি। নিজেকে একটা আলিশান রুমে আবিষ্কার করলাম। এক পাশে চোখ ঘোরাতেই চোখে পড়ল ঘুমিয়ে থাকা এক বলিষ্ঠ দেহী নরের ওপর। লোকটাকে সোফাতে ঘুমিয়ে আছে, মুখটা আমার দিকেই করা ঘুমানো। আগে মুহূর্ত পর্যন্ত যেন আমার দিকেই তাকিয়েছিল। বজ্জাত লোক, হয়তো ঘরে বউ নেই, তাই আমার দিকেই তাকিয়েছিল। কিন্তু ছেলেটির থেকে কেন যেন আমার চোখ সরাতে ইচ্ছে হলো না।
ইনি এই প্রথম ছেলে যার দিকে আমি একাধারে 4 মিনিট প্রায় তাকিয়েছিলাম। কখনো কোনো ছেলের দিকে একবার তাকালে অন্যবার তাকাই না। ছেলেদের বরাবরই অসহ্য লাগে আমার। এদের ধার কাছে আমি কখনোই ঘেঁষি না। আমি হয়তো প্রথম মেয়ে যে নাকি কখনো ক্রাশ খায়নি। তবে আজকে নিজের রেকর্ড ভেঙে দিলাম। হয়তো ক্রাশ খাইছি, তাই চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না। এইদিকে যে এক্ষুনি বাড়ি না পৌঁছালে সেই রকমের একটা বাস খাবো, সেই দিকে খেয়াল নেই আমার। আমার বাড়ির লোকগুলো না আবার থানা পুলিশে চলে গিয়ে কে জানে ওয়ারেন্ট যে বেরোলো জেবিন আপন নামেই বেরোবে। এইসব ভাবনা যে মাথায় আসছে না, একধানে চেয়ে আসি ছেলেটার দিকে। আমাকে আজ এ কোন ভূতে ধরলো কে জানে। যাকে অবশেষে আমার ধ্যান ভাঙলো ফোনের রিংটোনে। পাশেই বেজে উঠল ফোনটা। ছেলেটার ঘুম নষ্টের চিন্তা ঠিকই আমার মাথায় আসলো, তাই ঝটফট ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে ভেসে আসলো জেবিন আপন নাক ডাকানা হেসকি মরা কান্নার সাউন্ড। আমার জন্য কেঁদে কেঁদে এই হাল হয়েছে বেচারির। তবে আমার জন্য যখন কাঁদছিস, তবে ফোন ধরে আমার সাথে ভালো ব্যবহারে কথা বললেই তো পারতি। সে কি আর করবে, যা বলতে হবে শুরু করলো আমায়। বাড়ির সবাইকেও নাকি বলেছে, সবাই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার ধান্দায় লেগে পড়েছে। আমার মার তো নাকি কান্না করতে করতে খারাপ অবস্থা। ওর ধমকানি, গালি প্লাস অনেক ইমোশনাল কথা, নাকের টোনের সাউন্ড সব মুখে সহ্য করে পর একটা কথাই বললাম, বাসায় এসে সব বলছি। তারপরে আমি ফোন কেটে দিলাম। ফোনটা আবারও অফ করলাম, না হলে আবারও ফোন করে প্রাণ খাবে। একটু সময়ে ওর এত কেলেঙ্কারি করার কি দরকার ছিল হে? সবাইকে জানিয়ে দিয়েছে রাক্ষসী এবার। আর কি ঢাকায় থাকতে পারবো আল্লাহই জানে। কিন্তু ফোনটা তো আমার বন্ধ ছিল, কিন্তু ওটা অন হলো কি করে? তাও ফুল চার্জ দেওয়া। হয়তো ওই মরা ব্যাঙের মতো ঘুমিয়ে থাকা লোকটাই দিয়েছে। যাকগে, ফোনটা কেটে ঘরে টানানো বড় ঘড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম রাত 12টা বাজে। হঠাৎ খেয়াল করলাম নিজের কাপড়ের দিকে। কাপড়গুলো তো আমার না। আর ওটা বড় কথা না, বড় কথা হলো আমার কাপড়টা কে চেঞ্জ করলো? আমি তো অজ্ঞান ছিলাম। তার মানে কি এই ছেলেটা? না, এ হতে পারে না। এ ছেলেটা আমার কাপড় চেঞ্জ করেছে? এ আমার সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো? তার মানে আমার মতো পবিত্র পদ্ম ফুলে এই ব্যাঙটা বসে গেছিল? ছি ছি, এসব কি বলছি আমি! আল্লাহ, এমন কিছু যেন না হয়ে থাকে। ওকে দেখে তো ভদ্র ছেলে মনে হচ্ছে, আর আমার সাথে কিছু হলে আমি তো অনুমান করতেই পারতাম। বাট এমন কিছুই আমার অনুভব হচ্ছে না। না না, আল্লাহ আমার সাথে আছেন, এমন কিছুই হয়নি হয়তো। আমি এখনো পবিত্র পদ্ম ফুলই আছি, আল্লাহ ভরসা। এখন মানে মানে কেটে পড়ি এখান থেকে। আর অন্য কিছু ভাববার সময় নেই। এখন বাড়ি না গেলে বাড়ি এখানে মানে বাড়ির লোক এখানে এসে কেলেঙ্কারি করবে। তবে চলেই যাই, যদি ব্যাংকটা উঠে আমায় যেতে না দেয়। সুন্দরী মেয়েকে কেই বা হাতছাড়া করে। তাই ধিমি ধিমি পায়ে বাইরে বেরোতে যাব, তখনই পেছন থেকে আমার নাজুক হাতটা শক্ত একটা হাতের মাঝে আটকে পড়ে। মানে কেউ আমার হাতটা ধরে নিয়েছে পেছন থেকে। পেছনে ফিরে তাকাতেই দেখি সেই মরা ব্যাঙটা, মানে সেই ঘুমান্ত ব্যাঙটা জেগে উঠে খপ করে আমার হাতটা ধরে ফেলেছে। আমি টান দিয়ে আমার হাতটা ছাড়িয়ে ভয়ে ভয়ে পিছু হাঁটলাম। মুখে হয়তো ভয়টা আমার স্পষ্ট ভেসে উঠেছে। ব্যাঙটা আমার দিকে খানিকটা এগিয়ে এসে মুখে সরল একটা স্মাইল টানিয়ে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আরে আরে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার কথা শোনো। আমি ওর কথা শোনার জন্য প্রস্তুত না। কথাটা বুঝিয়ে দিলাম ওকে জোরে একটা কান্না করে। এ, আমি বাড়ি যাব, আমার বাড়ি দিয়ে আসেন, আমি বাড়িতে যাব। আরে আরে, কাঁদছো কেন? আমি বললাম তো আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার কথা আগে শোনো তো। কে শোনে কার কথা? আমার কান্নার বেগ বেড়েই চলেছে। চিৎকার করে করে কাঁদছি আর বলছি আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে দিয়ে আসেন। লোকটা অনেক কিছু বলে আমাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎই জোরে ধমক দিয়ে বলে উঠল, শ্যাট আপ। লোকটার প্রচন্ড ধমকে ভয় পেয়ে কান্না থামিয়ে নিলাম, কিন্তু ফোপানোটা
জারি হয়ে আছে। এবার লোকটা আবারও একটু শান্ত হলো, আবারও ঠোঁটের কোণে হাসি ঝুলালো আর শান্ত স্বরেই বলল, ওকে ফাইন, তুমি বাড়িতে যাবে তো? আমি তোমায় বাড়িতে নিয়ে আসবো, কেমন? চলো, আমার সাথে চলো। কথাটা বলে লোকটা আমার দিকে একটু এগিয়ে এলে আমি খানিকটা পেছালাম। লোকটা আবারও বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার দিকে আসছি না, আগে যাই, তুমি আমার পেছনে পেছনে আসো। তারপর লোকটার কথা মতো কাজ করলাম। লোকটা আগে আগে আর আমি পিছু পিছু। বিড়াল ছানাগুলো যেমন বিড়ালের পেছন পেছন যায় ওকে ফলো করে, ঠিক তেমনি। কিন্তু যেতে যেতে যেন রাস্তা ফুরাচ্ছেই না। এত বড় বাড়ি, আমার তো সন্দেহ হচ্ছে এটা বাড়ি নাকি অন্য কিছু। ক্রিকেট খেলার মাঠ আল্লাহই জানে। এত বড় বাড়িতে এই কোনো ব্যাংকটা একা থাকে? এটা ভাবতেই কেমন যেন গা ছমছম করছে। একা থাকে এই জন্য বলছি, কারণ বাড়িতে এই মুহূর্তে কেউ আছে বলে আমার মনে হচ্ছে না। যাকগে, অবশেষে মেইন ডোর দিয়ে বাইরে বেরোতে পারলাম। বাইরে বেরোতে কিছু লোককে দেখতে পেলাম, কিন্তু এরা লোক না, রোবট। কে জানে, সবাই কালো পোশাক পরে হাতে রিভলভার নিয়ে ঠায় খাড়া হয়ে আছে। এদের মনে হয় মশা মাছিও আক্রমণ করে না কভু, কারণ এরা নড়ে বলে আমার মনে হচ্ছে না। যাকে, ওই ব্যাংকটাকে দেখে ওই ধাতব মূর্তিগুলোও নড়লো। হাত উঠিয়ে সবাই স্যালুট করলো লোকটাকে। হয়তো কোনো মাফিয়া কিং এই ব্যাংকটা, তাই এই রোবটগুলো এইভাবে স্যালুট করছে। যাকে, রোবটটা ওর গাড়ির দরজাটা খুলে দিয়ে গিয়ে উঠে বসলাম। কেন যেন লোকটাকে আমার অবিশ্বাস হচ্ছে না, কে জানে। লোকটা গাড়িতে উঠেই গাড়িতে চালাতে শুরু করলো। আমি ওর পাশের সিটে। আমায় বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করলে আমি বললাম। তারপর সেই অনুযায়ী ড্রাইভ করা শুরু করলো। মুখে আলতো হাসি ঝুলিয়ে রেখেই ড্রাইভ করছে। মাঝে মাঝে আমার দিকেও তাকাচ্ছে। আমার কেমন জানি লাগছে, তাই এদিকে ওদিকে চোখ ঘোরাচ্ছি। শালা ব্যাংকটার মতলব কি কে জানে। তবে কিছু করতে আসলেই আমার দাঁড়ালো দাঁত একেবারে বসিয়ে দিব ওর হাতে ভেবে নিয়েছি একেবারে। এদিকে বারবার ভাবছি ওকে জিজ্ঞাসা করেই নি আমার কাপড়টা কে পাল্টিয়েছে, কিন্তু পরেক্ষণে লজ্জায় মাথা খাচ্ছি আমার। এরই মাঝে ব্যাংকটা বলে উঠল, তুমি হয়তো ভাবছো তোমার কাপড় কে পাল্টেছে, তবে চিন্তা করো না, আমি পাল্টাইনি। আসলে বৃষ্টিতে তুমি অনেক ভিজে গিয়েছিলে, তাই আমার গার্ড দিয়ে মার্কেট থেকে নতুন কাপড় আনিয়ে তারপর একটা নার্স ডেকে তোমায় কাপড় পাল্টিয়েছি। যাক বাবা, বাঁচলাম। ব্যাংকটা খারাপ না, ভালোই হলো। আমার মতো ওইসব হিন্দি সিরিয়াল দেখে নয়তো সেসব সো কল্ড রোমান্টিক হিরোদের মতো চোখ বেঁধে নায়িকার কাপড় পাল্টাতে লেগে যেত। এর জায়গায় আমি হলে হয়তো আমিও তাই করতাম। ওই যে হিন্দি সিরিয়ালের সাইড এফেক্ট। তাছাড়া এর মতো এত খেদমত কে করে আজকাল। আচ্ছা যাকগে, হঠাৎ দেখলাম বাড়ির ঠিক পাশে চলে এসেছি। কিন্তু বাড়ি অবধি একে নিয়ে যাওয়া ঠিক হবে না। এমনিতেই আপি ফায়ার হয়ে আছে আমার সাথে। একটা ছেলে দেখলে আজ নির্ঘাত আমার কপালে সিলেট যাওয়া লেখা আছে। তাই চিৎকার করে বলে ওঠান, থামেন। লোকটা আমার এহেন কাণ্ডে গাড়ি থামাতে বাধ্য হলো আর বলল, আরে কি হলো? ঠিকানা অনুযায়ী তোমার বাড়ি তো আরো ভেতরে, আমি দিয়ে আসি। লোকটার কথা শেষ হতে হতে গাড়ি থেকে নেমেই পড়লাম আমি। আর মুখ ভেংসি দিয়ে বলবো, ভেতরে নিয়ে দিয়ে আসি? কত শখ! সুন্দরী মেয়ে দেখলে পটানোর ধান্দা চলে আসে না মাথায়? যাও যাও, নিজের বাড়িতে যাও, আমি একাই সব করতে পারি। আমার কাউকেই দরকার নেই, আমি একাই 100, বুঝলে মিস্টার কোনো ব্যাং? কথাটা বলেই ভো দৌড় দিলাম আমি আগু পিছু না তাকিয়ে। এদিকে শিশির আরোহীর এইসব কাণ্ডে হাসতে হাসতে নেই। গাড়ি থেকে নেমে এসেছে বটে, আরোহীর পিছু পিছু ও ঠিকমতো বাড়িতে পৌঁছালো কিনা দেখতে। তারপর দেখলো ও ঘরে পৌঁছে গেছে। ঘরের বাহিরের রাস্তায় দাঁড়িয়ে তা দেখতে পেল শিশির আর বলল, কত পালাবে মায়াবতী তুমি? তুমি আমার শান্তির ঘুমের কারণ হয়ে গেছো ক্ষণিকেই। তোমার ওই বৃষ্টির জলে ভেজা মায়া ভরা মুখটা আমার সব নেশা কেড়ে নিয়েছে। সব নেশা মুহূর্তেই ভুলে গেলাম আমি। হাজারটা সুন্দরী মেয়ে ওই নোংরা মদ্যের নেশায় ভুলিয়ে দিয়েছে তোমার ওই মায়াবী মুখখানি। আজ যেন সব নেশা আমি তোমাতেই ভুলে গেলাম। যখন তুমি ভয়ে আমাকে জড়িয়ে ধরলে, তখন আমার ভেতর না জানি কি শান্তি বিরাজ করতেই শুরু করেছিল, যে শান্তির খোঁজে আমি না জানি কত বছর ধরেছিলাম।
এই কয়েক ঘন্টা তোমার পাশে থেকে আমি যেন পুরো পৃথিবীর মায়া ভুলে গিয়েছিলাম। জানি না কি জাদু আছে তোমার মাঝে, কিন্তু এটা ঠিক, ক্ষণিকেই আমি তোমার ভালোবাসায় তলিয়ে গেছি মায়াবতী। জানি না প্রথম দেখায় ভালোবাসা হয় কিনা, তবে এটা জানি তোমাকে আমার চাই, তাও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, অ্যাট এনি কস্ট। তুমি শুধুই আমার। মুখ ফুলিয়ে শুয়ে আছি বিছানায়, চোখ বেয়ে জল গড়াচ্ছে। গড়াবে না কি করে? এত গালাগালি যে আমি জন্মেও খাইনি। বাসায় এসে আপুর ভয়ে গড়গড়িয়ে সব কিছু বলছি। তারপর আপি যা তা বলেছে। বাড়ি থেকে তো ট্রেনের টিকিট অবধি কাটা হয়ে গিয়েছিল। শুধু ওরা বাড়ি থেকে বেরোনোর আগেই আমি চলে এলাম। তাও মা ফোনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে বলল কালকেই আমায় নিতে আসছে। জেবিন আপুও মায়ের কথায় সায় দিচ্ছে এবার। তারপর অনেক কান্নাকাটি, ইমোশনাল ব্ল্যাকমেল করে ওদের আমায় আরেকটা চান্স দেওয়ার জন্য মানালাম। যাক, সবাই মুখটুকু অনেক বাঁকা করার পর মেনে নিল, কিন্তু কারোর গালি এখনো থামেনি। জেবিন আপুর নামে FM রেডিওতে যে চালু হয়েছে, বন্ধ হবার নামই নেই। গালি শুনতে শুনতে ঘুমের রাজ্যে তলালাম। খুব ভোরে শিশির একটা কামিজ হাতে নিয়ে ওটা নাকের সাথে মিশিয়ে ওটার ঘ্রাণ নিচ্ছে। উফ, মায়াপরি, কেন যেন তোমার ঘ্রাণটা এত নেশাময়। এটা যে পাগল করে দিচ্ছে আমায়। আসলে ওগুলো আরোহীর কালকের কাপড়গুলো, যা শিশিরের কাছে রয়ে গেছে। শিশির ওগুলোর ঘ্রাণ নিতে ব্যস্ত, তৎক্ষণাৎই ওর ফোনটা বেজে উঠল। ফোন বাজায় খানিক বিরক্ত হলো, কারণ এই ফোনটা ওর আর ওর মায়াবতীর অনুভূতির মাঝে এসেছে। কিন্তু ফোনের নাম্বারটা দেখে ওর বিরক্তির হাতটি যেন আরো বেশি বেড়ে গেল। ফোন রিসিভ করে খানিক অ্যাটিটিউড নিয়েই বলো, কাজ হয়েছে? জি স্যার। এবার বলো। তারপর লোকটা আরোহীর সব পরিচয় বরাবর করে দিল। বলল, গুড জব, তুমি তোমার কাজের পুরস্কার পেয়ে যাবে। কথাটা বলেই ফোনটা কেটে দিল শিশির। ঠোঁটের কোণে ডেভিল স্মাইল এনে বলল, আরোহী নূর? না, কেমন যেন ফিকে লাগছে। ও তো আমার কাছে অমূল্য, ওর তো কোনো তুলনা নেই। আর তাই ওর নামটাও আলাদা হবে। ও আরোহী নূর না, ও হবে কোহিনূর, শিশিরের কোহিনূর। সকালে দরজার সামনে সোফায় বসে পা দুলিয়ে দুলিয়ে আপেলের স্বাদ গ্রহণ করছিলাম, তখনই দরজায় বেল বেজে উঠল। আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে পেলাম না। ও কি ভূত টুত আছে নাকি এ বাসায়? মনে মনে ভয় ঢুকলো খানিক। সূরা এখলাস পড়ে বুকে ফু দিয়ে তৎক্ষণাৎই দরজা লাগিয়ে নিব, তখনই চোখ পড়ল নিচে থাকা একটা নীল রঙের র্যাপিং করা গিফট বাক্সের ওপর, আর অজস্র লাল গোলাপের একটা বুকের ওপর। আমার লাল গোলাপ আর নীল রং উভয়ই অনেক পছন্দের, তাই মুখে এক ফালি হাসি টানিয়ে এগুলো নিয়ে ভেতরে চলে আসলাম। গিফট বাক্সটা আর বুকেটা নিয়ে রুমের দিকে গেলাম। তারপর বুকেটা বিছানায় রেখে গিফট বাক্সটা খুলতে লাগলাম। গিফট বাক্সের ভেতর একটা নীল রঙের সুন্দর ডিজাইন করা শাড়ি। শাড়িটা আমার খুব ভালো লাগলো, টেনে তুলেই গায়ে জড়ালাম। তখনই চোখ পড়ল ওর নিচে থাকা চিরকুটের ওপর। চিরকুটটাও নীল কালারের, ওটার গায়েও কিছু লেখা। লেখাগুলো আমি পড়তে লাগলাম। প্রেয়সী, তুমি জানো না তুমি কতটা নেশাময়ী। তোমার এই বৃষ্টিতে ভেজা মায়া ভরা মুখখানি আমার সব নেশা করে নিয়েছে। তোমায় ভয়ে অভাবে আমায় জড়িয়ে ধরা আর আমার মনে আলাদা একটা অনুভূতির সৃষ্টি করেছে, যা এর আগে কখনো অনুভব করিনি মায়াবতী। বুঝতেই পারিনি ক্ষণিকেই তোমার ভালোবাসার টানে কিভাবে হারালাম। তবে এটা বুঝতে পেরেছি, এই মায়াজাল থেকে কখনো বেরিয়ে আসতে পারবো না, কখনো না। ভালোবাসি তোমায় প্রেয়সী। এই নীল রংটা আমার অনেক পছন্দের, তাই শাড়িটা তোমায় গিফট করলাম। আমার ভালোবাসার প্রথম উপহার আমার প্রেয়সীর জন্য। এই নীল শাড়িতে যে তোমায় আরো মায়াবিনী লাগবে মায়াবতী। খুব জলদি তোমায় নিজের রঙে রাঙিয়ে নিয়ে আসবো নিজের জীবনে। তুমি শুধু আমার হবে প্রেয়সী, শুধুই আমার। তোমার কোনো ব্যাং? চিরকুটটা পড়ে অনেক রাগ হলো, বুঝতে পারলাম রাতের ওই কোনো ব্যাংকটাই পাঠিয়েছে এইসব। আসার আগে যে কোনো ব্যাংক বলে এসেছিলাম, তাই ওটাই নিজের নাম বানিয়ে নিয়েছে।
শয়তান বাজ্জাত কোনো ব্যাঙ। সুন্দরী মেয়ে দেখলে মেয়ে পটানোর ধান্দা মাথায় আসে, তাই না? যত সব ভালোবাসার প্রথম গিফট দেওয়া দাঁড়া বের করাচ্ছি। তোর গিফটের 14টা বাজাবো, তারপর শাড়িটা রুমের বারান্দায় দিয়ে বাইরে ফেলে দিলাম, সাথে ফুলগুলোও। রাগটা এখনো যায়নি আমার। সাহস কি করে হয় আমাকে এইসব দেখার? আমাকে ভালোবাসার সাহস হলো কি করে ওই কোনো ব্যাংকটার? এই আরোহিনুর কখনো কারোর হবে না। ওর জীবনে শুধু ওর নিজের অধিকার আছে, আর কারোর নেই। ও মুক্ত হয়ে ঘুরবে, কখনো কারোর হতে আসেনি, আর আসবেও না। এদিকে শিশির ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, মুখে এক ফালি হাসি। দেখেই বোঝা যাচ্ছে আজ ও অনেক খুশি। মেইন ডোরের সামনে যেতেই ধাক্কা খেলো কারোর সাথে। আরে 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 ভাইটা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে আপু, তুই এখানে? হ্যাঁ আমি। তুই তো আমাদের ওখানে ভুলেই যাস না, এমনকি ফোনটাও ধরিস না। তাই ভাবলাম আমিই এসে যাই। জানিস তো আপু, সারাদিন কত কাজ থাকে আমার, তাই ফোনটা ধরতে পারি না। তবে আজকে যখন এসেছিস, আজকে তুই এখানেই থাকবি কেমন? এবার তুই ভেতরে যা, আমি আসি, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। গুড নিউজ আছে আপু তোর জন্য, এসে বলবো কিন্তু। কথাটা বলে শিশির আর ভোরের জবাবের অপেক্ষা না করেই চলে গেল। আমার ভাইটাকে আজকে বড্ড বেশি খুশি দেখাচ্ছে। না জানি কত বছর পর আমার ভাইটাকে এমন খুশি হতে দেখলাম। আল্লাহ, আমার ভাইটার এই খুশিটা যেন হারিয়ে না যায়। ওর এই হাসিটা তুমি সব সময় ধরে রেখো। নিজের ভেতর যে পাহাড় সমান ব্যথা অভিমান লুকিয়ে আছে, সব ভোলার তৌফিক তুমি আমাকে ওকে দিও খোদা। যদি সেদিন মা চলে না যেতেন, তবে হয়তো কখনোই আমার ভাইটা এমন হতো না। আমার ভাইয়ের জীবনে তুমি এমন কাউকে পাঠিয়ে দাও খোদা, যে আমার ভাইকে নিজের ভালোবাসায় আগলে রাখবে সারা জীবন। ওর ক্ষতগুলো ঔষধের মতো কাজ করবে। ওর রাগ অভিমান সব মেনে নিয়ে ওর সাথে জীবন সাজাবে। যাক, অনেক মিনতির পর আপি বেরোতে যাওয়ার জন্য মানলো। আজকে আমরা বেরোতে যাব। অবশেষে জার্নির ক্লান্তি যে আমার আপির কাটলো, এটাই অনেক। তো আমি, আপি আর জেবিন দুলাভাই বেরিয়ে পড়লাম বেরোতে। আপনাদের হয়তো হাসি পাচ্ছে জেবিন দুলাভাই বলায়, বাট আমি কি করব? আমার অনেক বড় বোন আছে, মানে চাস্তো ফুপাতো, আর নিজেরও তো একটা আছেই। এখন সাবার স্বামীকেও শুধু দুলাভাই ডাকবো কি করে? একজনকে ডাকলে যে অন্যজন জবাব দিবে, তাই সব দুলাভাইয়ের আগে ওদের বইয়ের নামটা লাগিয়ে এর ডাকি, এটাই হবে বুদ্ধিমানের কাজ। যাকে আমি আপি দুজনই ফুচকা খাচ্ছিলাম, তখনই আপির একটা ফোন আসলো, ইম্পর্টেন্ট। আপুকে নাকি এখনই ইমার্জেন্সি কোথাও যেতে হবে। আসলে আপু পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা জব করে। আজকে ছুটি নিলেও হঠাৎ ইমার্জেন্সি পড়লো ওর, তাই আমাদের এখানে রেখেই চলে গেল। আমরা ইতিমধ্যে অনেক ঘুরিয়ে নিয়েছি, এবার ফুচকা খেয়েই বাড়িতে যেতাম। তাই আপুর যাওয়ার আর এত খারাপ লাগে না আমার। আপু দুলাভাইকে বলল আমায় বাড়ি নিয়ে যেতে। তারপর আর কি, পেট পুড়ে ফুচকা খেয়ে চেপে বসলাম দুলাভাইয়ের বাইকে, আর চলে এলাম ওনার সাথে বাসায়। আসলে দুলাভাই আমাকে নিজের ছোট বোনের মতো দেখে, অনেক আদর করে আমায়। আসার সময় অনেক চকলেটও কিনে দিল আমায়। আমায় যে চকলেট অনেক পছন্দ। এদিকে প্রায় সন্ধ্যার দিকে ঘরে ফিরল শিশির। ভোরও ওর অপেক্ষায় বসেছিল, ওর ভাইকে দেখতে হাসি মুখে ওর দিকেই যাচ্ছিল, কিন্তু ওর ভাইয়ের মুখটা দেখে ঘাবড়ে গেল। ওর ভাই এখন অনেক রেগে আছে, ওর মুখ দেখে স্পষ্ট তা বুঝতে পারছে ভোর। শিশিরের রাগ যে একদম ভালো না, রাগটা তো ওর নাকের ডগায় থাকে। নিজের রাগে যে ওর কোনো কন্ট্রোল নেই। এবার রাগ উঠলে ওকে কন্ট্রোল করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। রাগের মাথায় কি করে নিজেও জানে না। শিশুর তেড়ে গিয়েই রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করলো। ভোরও পিছু গেল। ওকে অনেক কিছু বলছে, ওকে শান্ত করার জন্য কিছুই করতে পারছে না। শিশির তো ভেঙেই চলেছে। ওর চিৎকার করে করে বলছে, কেন কোহিনূর, কেন তুমি এমন করলে? তুমি শুধু আমার, তুমি জানো না তুমি কেন এমন করলে? এর মাসুল যে দিতে হবে ওকে, ওই লোকটাকে। হ্যাঁ, ওকে দিতেই হবে। কোহিনূর শুধুই আমার, শুধুই আমার।
ভাই, আমার একটু শান্ত হ, প্লিজ বল আমায় কি হয়েছে, এমন করছিস কেন বল। আর এই কোহিনূরটাকে বল না ভাই, এই কোহিনূরটাকে কি হয়েছে বলবি তো। বোনের কথায় জট করে ওকে জড়িয়ে ধরলো শিশির আর অতঃপর চিৎকার করে বলতে লাগলো, কেন আপু, কেন, কেন আমার সাথে এমন হয়, কেন কেউ আমায় ভালোবাসে না, যাকেই আমি আপন করতে চাই সেই কেন পর হয়ে যায়, কেন কেউ আমায় ভালোবাসার মর্ম দিতে চায় না। আমি কি এতটাই খারাপ আপু, বল না, আমি কি সত্যিই খারাপ। তারপর ওর বোনকে ছেড়ে শান্তভাবে বললাম, না আপু, এখন আমি আর এমন হতে দিব না, আমি হারাতে দিব না আমার জীবন থেকে কোহিনূরের ভালোবাসা। পৃথিবীর সবাই আমাকে ছেড়ে চলে যাক, আমার তাতে কিছুই যায় আসে না, কিন্তু কোহিনূর চলে গেলে আমি পাগল হয়ে যাব আপু, মরে যাব আমি। আমার ওকে চাই আপু, ও শুধুই আমার। এখনো নিজের ইচ্ছেতে থাকুক, নয়তো অনিচ্ছাতে। কথাটা বলেই শিশির আবারও হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভোর ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। আল্লাহ, আমার ভাইটার কপালে আর কত যন্ত্রণা লেখা আছে। জানি না ওর কি হয়েছে, কিন্তু এটা তো বুঝতেই পারছি ও অনেক আঘাত পেয়েছে। আর কোহিনূর নামের কোনো মেয়েকে হয়তো এটা নিয়েই, কিন্তু ভাই তো কখনো কোনো মেয়েকে নিয়ে এতটা ভাবে না। তবে এই মেয়েকে নিয়ে কেন এতটা করছে। আল্লাহ, ভাইটা আমার ভালোবাসার কাঙ্গাল, কিন্তু সবার কাছ থেকে যে তা আশা করে না। মা চলে যাবার পর থেকে আজ অবধি আর কারোর কাছেই ভালোবাসা আশা করতে দেখিনি ওকে, কিন্তু আজ যে আবার ওর চোখে ভালোবাসার কাঙালিটা দেখলাম। আমার যে ওকে নিয়ে ভয় হচ্ছে খোদা, দেখে রেখো আমার পাগল ভাইটাকে। সারাদিন ঘরে একদম ক্লান্ত হইনি আমি। বাড়িতে আসার পর কত দৌড় ছুট করেছি আমি। জানি না আসলে অলসতা নামক জিনিসটা আমার মাঝে নাই। সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানোই আমার কাজ। এত এনার্জি আমার মাঝে কোথা থেকে আসে তা আমি নিজেও জানি না। যাকে দৌড়ছুট করে এবার বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়ে ফোনটা ঘাঁটছি। ফেসবুকের নিউজ ফিডের ওপর থেকে তল পর্যন্ত যেতেই আসি। হঠাৎ চোখে আটকা পড়লো কালকের ওই বজ্জাত দুইটাকে, যারা আমায় নিয়ে পিছু পড়েছিল। দুইটা বজ্জাতের সে কি হাল, কেউ এমন ভাবে মেরেছে যে মুখগুলো চেনাই যাচ্ছে না। নিউজ অনুযায়ী ওদের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখে কিছু লোক পুলিশকে ইনফর্ম করলেন। পুলিশের কাছ থেকে জানা গেছে ওরা নাকি নারী পাচারের কাজ করত। ওদের পুলিশ অনেকদিন ধরেই খুঁজছিল, কিন্তু ওদের ওইভাবে পাবে আশা করেনি পুলিশ। পুলিশেরা বলেছেন ওদের এমন অবস্থা যে বেঁচে গেলেও কোনোদিন হয়তো আর নিজের পায়ে খাড়া হতে পারবে না। ওদের ডিরেক্ট আইসিইউতে নেওয়া হয়েছে। খবরটা পরে আর ওদের অবস্থা দেখে ভয় লাগলো আমার। ধপ করে ফোনটা রেখে দিলাম পাশে, আর অনেক সূরা পড়ে বুকে ফু দিলাম আর ভাবতে লাগলাম, সামান্য আমার পিছু নেওয়াতে কি কোনো ব্যাংকটা ওদের এই হাল করলো। পুলিশ যে রাস্তার অ্যাড্রেসটা বলছে সেই রাস্তা দিয়ে তো কালকে আমি দৌড়াচ্ছিলাম, তবে কি ওই ব্যাংকটা এমন করলো, কিন্তু কেন। তখনই আমার রুমের বারান্দা দিয়ে কেউ প্রবেশ করলো। আমি ভয় পেয়ে চিৎকার করব এর আগেই আমার মুখটা চেপে ধরলো বিছানার সাথে চেপে। চুপ, একদম চুপ, কোনো শব্দ করবি না, বলে দিলাম। সাহস কি করে হলো তোর ওই নীরবের বাইকে ওঠার। বলেছিলাম না তোকে ভালোবাসি, বুঝতে পারিসনি তোকে নিজের করে রাখতে চাই, শুধু নিজের করে রাখতে চাই। তুই শুধুই আমার, কিন্তু বুঝলি না তো তুই আমার অনুভূতিটা। বাট কি করে মানতে হয় তা আমি ভালো করেই জানি। তুই আমার হয়েই থাকবি, এখন ইচ্ছেতে থাক, নয়তো অনিচ্ছাতে। শাড়িটা ছুঁড়ে ফেলেছিলি তাই না, ফুলগুলো, ওই শাড়ি আর ফুলগুলো যেখানে ফেলেছিলি সেখান থেকে আবার তুলে আনবি, আর কালকে সকালে ওই শাড়িটা পরে খোপায় ওই ফুলের বুকে থেকেই ফুল লাগিয়ে রেডি হয়ে বাড়ির রাস্তার পাশে থাকবি। আর যদি তা না করিস, তোর জেবিন আপির লাশটাই আমি ওই শাড়ি দিয়ে গাছে ঝুলাবো। অনেক ভালোবাসি না ওকে, বাট তুই যদি আমার ভালোবাসা না বাসিস, তবে তোর ভালোবাসার কাউকেই আমি বাঁচিয়ে রাখবো না। আই প্রমিস, কথাটা মনে থাকে যেন। আর নীরবেরও যোগ্য ব্যবস্থা আমি করব। কালকেই ওই দুইটাকেও ছাড়েনি, আর মায়াবতীর ক্ষতি করতে চেয়েছিল তাই না, শেষ করে দেব আমি সবাইকে।
যারাই তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে আসবে। তুমি শুধু আমার, শুধুই আমার। চুপচাপ সকালে কথা মতো চলে এসো। আমার আবার অপেক্ষা করা ভালো লাগে না। নাও বাই সুইটহার্ট। কথাটা বলে লোকটা আমার মুখটা ছেড়ে বারান্দা দিয়ে ঝট করে চলে গেল। আমি ভয়ে যথারীতি কাঁপছি। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার। বেশি রাত হয়নি দেখে বারান্দার দরজাটা লাগাইনি। প্রতি রাতে ঘুমানোর একটু আগেই তো লাগাই, তাই। কিন্তু এভাবে কেউ বারান্দা দিয়ে ঢুকে আসবে কে জানতো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা কালকের ওই কোনো ব্যাংকটাই ছিল। কালকে কত সুন্দর করেই না কথা বলেছিল, আর আজকে কেমন রূপ পাল্টে ফেললো। কালকে একে ঠান্ডা জলের মতো লাগলেও আজকে আগুনের মতো লাগলো। ওর চোখের দাবানলে যেন পুড়িয়ে দিতই আমাকে। এখন বিশ্বাস হচ্ছে কালকের লোক দুটোকে ওই মেরেছে হয়তো। এমন হিংস্রতা যে ওর কাছ থেকে আশা করা হচ্ছে এখন আমার হবে বা না কেন। আমার মুখটা এমন ভাবে চেপে ধরেছিল যে এখনো ব্যথা হচ্ছে। হয়তো গায়ের সর্বশক্তি দিয়ে চেপে ধরেছিল। আর একটু হলে হয়তো আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। এত হিংস্র মানুষ হয় কি করে? আবার যে বলে গেল নীরব, মানে জেবিন দুলাভাইকে ছাড়বে না, ওনার ক্ষতি করবে। ওনার সাথে যদি সত্যি কিছু করে বসে। আর আমাকেও তো বলে গিয়েছে নীল শাড়িটা পরে কালকে রাস্তায় যেতে, না হলে জেবিন আপিকে মেরে ফেলবে। কিন্তু আমি কি করব? লোকটার ভয়ে কি আমি ওর হাতে জিম্মি হয়ে যাব? না, আমি জিম্মি হব না। এই আরোহী কারোর কাছেই কখনো জিম্মি হবে না। ও যা বলল তা যেন করেই দিবে। হুম, মানুষ কি আর অত পাগল হয়? খুন করলে থানা পুলিশের ভয় থাকবে না বুঝি? না না, হয়তো ওই বদ্ধ উন্মাদ আমায় জিম্মি করার জন্য কথাগুলো বলেছে। এমন কিছুই করবে না হয়তো। আমি না গেলে কি হবে? পাশে থাকা ফোনটা বেজে উঠতেই ঘুম ভেঙে গেল আমার। ঘুম ঘুম চোখে ফোনটা কানে নিতেই অপর পাশ থেকে ভেসে এলো জেবি নাপির কান্না মিশ্রিত কণ্ঠ। আরু রে, তোর দুলাভাইকে কারা যেন অনেক মেরেছে, ওর মাথাটা ফেটে গেছে। সকালে জগিং এ বেরিয়েছিল, তখন নাকি মুখোশধারী কিছু লোক লাঠি দিয়ে ওর উপরে হামলা করে। স্থানীয় কিছু লোক ওকে হাসপাতালে নিয়ে আসলে আর ওর ফোনে আমার নাম্বারটা সবার আগে দেখে ফোন করে আমাকে ডাকে। তুই ঘুমিয়েছিলি, আর খবরটা শুনে আমি নিজেকে আটকে রাখতে পারিনি, তাই তাড়াতাড়ি করে ছুটে আসি। আমার নীরবের কি হবে রে আরু? আপি, তুই কাঁদিস না, দুলাভাইয়ের কিছুই হবে না। ডাক্তার কি বলেছেন? ওনার অবস্থা এখন কেমন? ডাক্তার কি বলবে রে আরু? ওনারা ওর চিকিৎসা শুরুই করেনি এখন অবধি। কেউই এগিয়ে আসছে না। প্রথমে একটা হাসপাতালে ছিলাম, ওখানে না রাখলে অন্যখানে আনলাম, এখানেও রাখছে না। কেউ সহ্য করতে চাইছে না। কেন সবাই এমন করছে জানিও না। ওর অনেক রক্ত যাচ্ছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কথাটা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। ডাক্তারেরা এমন কেন করবেন? হঠাৎ মনে পড়লো কাল রাতের বলা ওই কোনো ব্যাংকটার কথাগুলো। আমি কিছু আন্দাজ করতে পারলাম, আর আপিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি দেখছি আপি, তুই কোনো চিন্তা করিস না, দুলাভাইয়ের কিচ্ছু হবে না। তুই শান্ত হ, আমি আসছি। তারপর ফোনটা কেটে ভাবতে শুরু করছি কি করা যায়। আমি বুঝতে পেরেছি এটার পিছনে নিশ্চয় ওই বজ্জাতটার হাত আছে। বাট এখন আমি কি করতে পারি? ভাবলাম আগে আপির বলা হাসপাতালটায় যাই, তারপর কিছু করব। তখনই আমার ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার। আমি ফোনটা ধরলাম। কি মায়াবতী, টেনশন হচ্ছে দুলাভাইয়ের জন্য? তা তো হবারই কথা। বলেছিলাম না ছাড়বো না ওকে। আপনি কেন এমন করছেন বলেন তো? কি ক্ষতি করেছি আমি আপনার? কেন আমার আপনজনদেরকে কষ্ট দিচ্ছেন? আমি যতটুকু জানি আপনি দুলাভাইয়ের চিকিৎসা হতে দিচ্ছেন না। প্লিজ এমনটা করবেন না আমার দুলাভাইয়ের। কিছু হলে আপনি আর বাঁচবে না। প্লিজ ওনার চিকিৎসা হতে দিন। কাঁদতে কাঁদতে বললাম কথাগুলো আমি। আরে আরে ময়না পাখি আমার, কাঁদছো কেন? তোমার কান্না যে সইতে পারবো না আমি। ওই নীরব তো ওর সাজা পাইছেই, আমার মায়াবতীকে নিজের বাইকে নিজের সাথে চড়ানোর জন্য। তবে তুমি যদি ওর চিকিৎসা করাতে চাও, তবে আমার দেওয়া শাড়িটা পরে খোপায় ফুল গুজে বাড়ির বাহিরের রাস্তায় চলে এসো। নইলে এবার দুলাভাইয়ের মরবেই, সাথে হয়তো আপিও যাবে সোনা। আমি জানতাম তুমি হয়তো আসবে না।
আমার প্রাণ পাখিটা, আমার হবু বউটা আমার মতোই জেদি হওয়াটাই তো স্বাভাবিক মনে হলো আমার কাছে। তাই এইটুকু ব্যবস্থা করলাম ডাক্তারদেরকে বলিয়ে। এবার তুমি না আসলে তোমার দুলাভাইয়ের চিকিৎসা হবে না। দেখেন, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আমি কিন্তু পুলিশে যাব। তোমার কি মনে হয় প্রেয়সী, পুলিশ আমার কিছু করতে পারবে? যেই জায়গায় শহরের কোনো ডাক্তারই তোমার দুলাভাইয়ের চিকিৎসা করছে না, শুধু আমার ভয়ে, সেখানে পুলিশ কি আমার কি করবে? হাসালে ময়না, হাসালে। চুপচাপ রেডি হয়ে চলে এসো, শাড়ির সাথে আমার দেওয়া ম্যাচিং জুয়েলারি পরবে বলে দিলাম কিন্তু। নাও জলদি চলে আসো, আমি আবার অপেক্ষা করতে পারি না। প্লিজ কাম সুন বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। তোমার তোমায় আমি মাত্র আধা ঘন্টা সময় দিলাম, মাত্র আধা ঘন্টা। জলদি করো ময়না। কেটে দিল ফোনটা। এবার কি করি? যাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই আমার। আপনজনদের জন্য যেতেই হবে। তাই আর দেরি না করে ছুটে চলে গেলাম সেখানে যেখানে শাড়িটা ছুঁড়ে ফেলেছিলাম। শাড়িটা ঠিকঠাক ভাবে সেখানেই আছে পড়ে, এর সাথে ম্যাচিং জুয়েলারিও ছিল, এগুলো পরে আছে। নিয়ে এলাম শাড়িটা আর জুয়েলারি গুলোও সাথে, বুকেটাও চোখ দিয়ে জল গড়িয়ে অবধি পড়ছে। কোনো মতে শাড়িটা পরে জুয়েলারি গুলো পরে চুলগুলো খোপা করে বুকের থেকে দুটি ফুল নিয়ে, যেহেতু একদিনে হয়ে গেছে ফুলগুলো একটু শুকিয়ে গেছে, কোনো রকমে সেইগুলো খোপায় গুজে বিনা সাজেই বেরোলাম। রাস্তার পাশেই যে দেখলাম বরযাত্রীটা দাঁড়িয়ে আছে, গাড়িতে ঠ্যাস দিয়ে, হাতগুলো ভাঁজ করে ঠোঁটের কোণে একটা ডেভিল হাসি দিয়ে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, চোখ সরছেই না। বরযাত্রার দিকে তাকাতেই ঘৃণা আর রাগে গা জ্বলে যাচ্ছে আমার। আমি ফট ফট করে ওর পাশে গেলাম আর বললাম, আমি চলে এসেছি, এবার দুলাভাইয়ের চিকিৎসা চালু করিয়ে দিন প্লিজ। কিন্তু আমার কোনো কথাই যেন ওই বরযাত্রীটার কানে গেল না। উল্টো আরো কিনা বলতে লাগলো। আমার খোপা থেকে ফুলটা টেনে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে পায়ের তলায় পিষে ফেললো। খানিক রাগী ভাব নিয়েই বলল, আমার মায়াবতী, চুলে এইসব নেতিয়ে পড়া ফুল মানায় না। তারপর গাড়ি থেকে আরো 3টা গোলাপ ফুল বের করে আমার খোপায় গুজে দিল। এই তো, এবার আমার মায়াবতীর জন্য পারফেক্ট দেখাচ্ছে। এবার মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল কথাটা। এক মুহূর্তেই এই উল্লুকটা ঝট করেই রূপে ঝটকা পাল্টায় কিভাবে, তা যেন এই উল্লুকটাই ভালো করে জানে। আপনি প্লিজ দেরি না করে আমার দুলাভাইয়ের চিকিৎসা শুরু করান। ইস, এত দরদ কেন হচ্ছে ওই নীরবের জন্য? ভালো করে দেখতেও দিচ্ছ না আমার মায়াবতীকে। ওই নীরবের জন্য বেশি দরদ দেখালে নিজে গিয়ে ওকে প্রাণে মেরে ফেলবো। আমি ছাড়া কোনো ছেলের প্রতি তোমার দরদ দেখলে আমার ওকে মেরে ফেলতে ইচ্ছে করে। তুমি শুধুই আমার। দেখেন, উনি আমার বড় ভাইয়ের মতো, উনি আমাকে নিজের ছোট বোন মনে করেন। প্লিজ আপনি ওনাকে ছেড়ে দিন। ভাইয়ের মতো ভাই তো আর নয়। আমি যেন আর তোমার আশেপাশে ওকে না দেখি। এবারের মতো ওকে ছেড়ে দিচ্ছি শুধু তোমার চোখের পানির বদলতে। কথাটা বলে উনি ফোনে কিছু ঘাটাঘাটি করে আমাকে বলেন, নাও, শুরু হয়ে গেছে তোমার দুলাভাইয়ের চিকিৎসা, আর জেবিন আপিকে ফোন করে শিওর হয়ে নাও। কথাটা শুনতেই আমি আপিকে ফোন করলাম। আপি বলল এইমাত্র ডাক্তার দুলাভাইকে ভেতরে নিয়ে গেল। আপি আরো বলল আমি যেন বাড়িতেই থাকি, কোথাও যেন না যায়। তারপর ফোনটা রেখে দিল। আমি আমার কথা রেখেছি, এবার তুমি তোমার কথা রাখবে। চলো, ওঠো গাড়িতে। গাড়িতে উঠবো মানে? আপনি তো শুধু আমাকে শাড়ি পরে আসতে বলেন, কোথাও যাওয়ার কথা তো ছিল না। উফ, এত কথা কেন বলো তুমি? চুপচাপ গাড়িতে উঠো, নয়তো ডাক্তার যেভাবে তোমার দুলাভাইকে ভেতরে নিয়ে গেছে সেভাবেই ছুঁড়ে ফেলে দিবে। কথাটা শুনে আমি আর কিছুই বললাম না। চোখের অবাধ্য জল ফেলে গিয়ে বাসার গাড়িতে উনিও পাশের সিটে বসে ড্রাইভ করা শুরু করলেন। আমি চোখের অবাধ্য জল ফেলে বাইকের দিকে তাকাতে ব্যস্ত হয়ে পড়লাম। বজ্জাতটাকে যে আমার একদমই সহ্য হচ্ছে না। জানি না কোথায় নিয়ে যাচ্ছে, তবে কেন যেন মনে হচ্ছে এই লোক করুক, এ যাই করুক, আমার সাথে খারাপ কিছু করবে না। এই বিশ্বাসটা আমার মনের কোণে ঘর বাঁধলো কে জানে। যাকে, অবশেষে পৌঁছালাম কোথাও। গাড়িটা থামলো, সেটাও বাড়িটার ভেতরে গিয়ে। সেখানে পরশু রাতে বরযাত্রার সাথে ছিলাম আমি।
বুঝলাম বজ্জাতটা আমায় নিজের বাড়িতে নিয়ে এসেছে। বজ্জাতটা গাড়ি থেকে নেমে দরজা খুলে আমায় নামতে বলল। আমি নামলামও। তৎক্ষণাৎই বজ্জাতটা কালো কাপড় আমার চোখে বাঁধলো। এই যে, আপনি পাগল হলেন নাকি? আপনি এসব কি করছেন? বজ্জাতটা কানের কাছে ফিসফিসিয়ে বলল। হুম, আমি তো পাগল কোহিনূর, তোমার প্রেমে পাগল। বজ্জাতটা আমার এত সুন্দর একটা নামও পাল্টে দিল কিনা! আমাকে কোহিনূর বলছে কেন? তবে আর কিছু বললাম না। ভুলভাল নামে ডাকছে, তাই ডাকুক। আসল পরিচয় হয়তো জানে না উল্লুকটা। না জানাই ভালো। এদিকে এইসব ভাবনার মাঝেই বুঝতে পারলাম আমি হাওয়ায় দুলছি। তবে ভাবনাটা ভুল। আমায় কেউ কোলে নিয়েছে, আর সেটা উল্লুকটা ছাড়া আর কেউ হবে না। সত্যি, বজ্জাতটা এত গার্ডের সামনে কি করে এমন লজ্জা করে না একটি মেয়েকে কোলে নিতে? আমি যে এর আগে কোনো ছেলের ধারের কাছেও জানি। কোলে ওঠা তো দূরের কথা, তাই হাত পা ছুটোছুটি করছি। কিন্তু এই বিশাল দেহি দানবের সামনে আমি শুধুই তুলোর ন্যায়, তাও হাল ছাড়ছি না। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম ব্যাঙটা আমায় নামিয়ে দিল, কিন্তু এখন অবধি আমায় ছাড়েনি। কালকের কাছে এসে আলতো করে বলল, কোহিনূর, মাই লাভ, এখানে একটু দাঁড়াও, আমি আসছি। তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। চোখটা কিন্তু ঝটফট খুলবে না, এই আমি বলে দিলাম। তারপর অনুভব করলাম আমার আশেপাশে কেউ নেই, মানে ব্যাংকটা চলে গেছে। আর কে শোনে কার কথা! ঝট করে দিলাম চোখের কাপড়টা খুলে। কিন্তু কি, চারিদিকেই তো ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ মাথার উপর দিয়ে একটা লাইট জ্বলে উঠলো। নিজেকে একটা বড় হার্টের মধ্যে আবিষ্কার করলাম। হার্টটার চারিদিকে ফুল, আর সামনে বড় বড় করে লেখা শিশিরের কোহিনূর। চারিদিকে এবার লাইট জ্বলে উঠেছে, তবে তা নীল কালারের, পুরো ড্রিম লাইটের আলোর মতো। তখনই আমার ঠিক সামনে সিঁড়ির ওপরের দিকে একজনের ওপরে লাইট পড়লো। ওই লোকটা আর কেউ না, সেই ব্যাংকটা। আমার আপনজনকে কষ্ট দিয়ে নিজে সেলিব্রেট করতে এসেছে। শয়তান লোক। একটা সাউন্ড বক্সে লো সাউন্ডে রোমান্টিক মিউজিক বাজছে। লোকটা বলছে, আমার দিকে এগোচ্ছে, কোহিনূর, যখন থেকে তোমায় আমি দেখেছি তোমার মায়ায় পড়ে গেছি। এমনটা যে ও এর আগে কভু অনুভব করিনি মায়াবতী, যেমনটা তোমায় দেখার পর আমি অনুভব করেছি। কখনো কাউকে নিজের অনুভূতির অংশ করতে চাইনি, কাউকে নিজের একাকিত্বের সঙ্গী বানাতে চাইনি, নিজের জীবনের দুর্বলতা বানাতে চাইনি কাউকে। কিন্তু তোমায় দেখার পর যে আমি নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। তুমি যে আমার মনটা চুরি করেছো হৃদয় হরণী। তুমি যে আমার নিঃশ্বাস, আমার আত্মার সাথে মিশে গেছো। আমার যে তোমাকে বড্ড বেশি দরকার। হবে কি আমার? নেবে কি আমায় মেনে? করবে কি আমাকে নিজের সাথে জীবনের অংশ? কথাগুলো বলতে বলতে উনি আমার একদম কাছে চলে এসেছে। এবার উনি আমার ঠিক বাম পাশেই বসলেন। হাতে একটা আংটির বাক্স, আর সেটাতে ডায়মন্ডের একটা খুব সুন্দর ডিজাইন করা আংটি ঝলমল করছে। উনি ওটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমি তোমাকে আমার জীবনের ভরে নিতে চাই প্রেয়সী, ভালোবাসতে চাই আজীবন। কখনো এভাবে কাউকে বলবো ভাবিও নি, কিন্তু আজ তা করেই দিলাম। আসবে কি কোহিনূর তোমার এই কোনো ব্যাংকটার জীবনে? দেবে কি তোমার আলো আমার অন্ধকার জীবনটাকে আলোকিত করে? আই নিড ইউ মাই লাভ, আই লাভ ইউ কোহিনূর, উইল ইউ ম্যারি মি? কথাটা শুনতেই আমার রাগ চেপে বসলো মাথায়। প্রথমত, আমি জীবনে কাউকে জড়াতে চাই না, মুক্ত স্বাধীন থাকতে চাই। আর দ্বিতীয়ত, আমি একে চিনি না, জানি না। তাছাড়া যে লোকটা মানুষকে কষ্ট দেয়, সেই লোকটা কাউকে ভালোবাসতে পারে না। আর যাই হোক, ওর এই সব আমার কাছে ভালোবাসা মনে হচ্ছে না, বরং পাগলামি মনে হচ্ছে। আমার আপনজনকে কষ্ট দিয়ে এসেছে আমার ভালোবাসা আদায় করতে। তা কেন কোনো সময় নিবে না আমি? তাই কড়া কণ্ঠে বললাম, কি মনে করেছেন আপনি জোর করে যা তা করবেন আর আমি তা মেনে নিব? আপনি হুট করে এসে আমাকে প্রপোজ করলেন, আর আমি মেনে নিলাম? আপনি একটা হিংস্র পশু, উন্মাদ পাগল, যে নাকি কারণে অকারণে মানুষকে কষ্ট দেয়, যার কাছে মানুষের আবেগ অনুভূতির কোনো মূল্য নেই, যে শুধু নিজেরটাই আগে চিন্তা করে। আপনার মতো মানুষ যা চায় তা পাওয়ার চেষ্টা করে, আর যদি না পায়
তবে টাকার পাওয়ারে তা নিজের করে নিয়ে আসে, তারপর তা ভোগ করে ছুঁড়ে ফেলে দেয়। বর্তমানে আপনার আমাকে ভালো লেগেছে, তাই আমাকে পাওয়ার চেষ্টা করছেন, মিষ্টি মিষ্টি কথা বলছেন। আমি আজ না মানলে হয়তো জোর করে আমাকে রাখার চেষ্টা করবেন নিজের কাছে, বাট কয়েকদিন পর যখন আপনার মন আমার উপর থেকে ভরে যাবে, তখন ছুঁড়ে ফেলে দিবেন আমায়। আপনাদের মতো বড়লোকদের ভালো করে চিনি আমি। আপনারা আর যাই হোক ভালোবাসতে জানেন না, আর আপনি যা করছেন তা আমার কাছে পাগলামি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না, কিছুই না। আমার কথাগুলো শুনে খানিকটা ওনার চোখ জোড়া লাল হয়ে গেল, হয়তো রাগে ছুঁড়ে ফেলে দিলেন। হাতের আংটি বাক্সটা উঠে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন আমার গালে। আমি এটার তাল সামলাতে না পেরে গেলাম ফ্লোরে পড়ে, চোখ ফেটে কান্না আসছে আমার। আমিও মা বাবার খুবই আদরের মেয়ে, আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলেনি, সবার অনেক অনেক আদরের কারণেই আমি এই এত দুষ্টু। কিন্তু লোকটা যে আমার গায়ে হাত তুললো, তাই অনেক কান্না পাচ্ছে। বজ্জাতটা সেখানে সবকিছু ভাঙতে শুরু করলো পাগলের ন্যায়। চারিদিকে সুন্দর সাজ ক্ষণিকেই অসুন্দর করে দিল। আমি এর আচরণের ভয়ে রীতিমতো কেঁপে উঠছি। লোকটি ভাঙতে ভাঙতে আমার কাছে এসেছে, আমার বাজুতে ধরে আমায় দাঁড় করালো আর বলল, আমি পাগল। এইসব কিছুই আমার পাগলামি বলে মনে হচ্ছে তোর কাছে? মন থেকে ভালোবেসেছি তোকে, আর তুই এটাকে বিলাসিতার নাম দিলি? আমার সত্য ভালোবাসাকে এভাবে অপমান করলি? জানিস, তুই জানিস হাজার হাজার সুন্দরী মেয়ে আমার পেছনে লাড্ডু হয়ে আছে, আর আমি শুধু তোর জন্য পাগল। আর সেই তুই কিনা আমাকে অগ্রাহ্য করলি, আমার ভালোবাসাকে অপমান করলি, শুধু তোকে ভালোবাসি বলে। হ্যাঁ হ্যাঁ, করেছি, অপমান করেছি, আরো করব হাজারটা মেয়ে। যখন আপনার পেছনে পাগল হবে যান, তখন ওদের কাছে যান না, আমার পেছনে কেন পড়ে আছেন? যেতে দিন আমায়, বাঁচতে দিন আমায় নিজের মতো করে। কথাটা বলতে বলতে আবারও অপর গালে আরেকটা থাপ্পড় পড়লো আমার। আমি আবারও ফ্লোরে লুটিয়ে পড়লাম। তারপর লোকটা আমায় আবারও বাজুতে ধরে ওঠালো, আমার আর আমার গলার চেপে ধরলো, আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তোর পেছনে পড়ে আসি কারণ তোকে ভালোবাসি, তোকে আমার চাই অ্যাট এনি কস্ট। তুই শুধুই আমার, শুধুই আমার, বুঝলি? এখন তুই ইচ্ছেতে থাক নয়তো অনিচ্ছাতে থাক, আই ডোন্ট কেয়ার। লোকটা কথাগুলো বলছে, এদিকে আমার গলাটা অনেক জোরে চেপে ধরে আছে। আমি পারছি না নিজেকে ছাড়াতে, অনেক চেষ্টা করেও আমার দম বন্ধ হয়ে আসছে। অবশেষে আমার চোখে অন্ধকার নামলো, তারপর ডুব দিলাম ঘুমের রাজ্যে।